গল্পের শুরু হয় একটি ভয়াবহ দুর্ঘটনা দিয়ে, যেখানে একজন মানুষ নিজের জীবনের পরোয়া না করে একটি ছোট শিশুকে বাঁচানোর চেষ্টা করছিল। সে একটি জ্বলন্ত ভবনের উপর দড়ি দিয়ে ঝুলছিল আর তার এক হাতে ছিল সেই শিশুটি। কিন্তু হঠাৎই দড়িতে আগুন লেগে যায় আর মুহূর্তের মধ্যেই দড়িটি ছিঁড়ে যায়। নিচে দাঁড়িয়ে থাকা সবাই মনে করছিল এবার আর তাদের বাঁচানোর কোনো উপায় নেই, কিন্তু পরের মুহূর্তেই সেই লোকটি মাটিতে পড়ে যায়। আর অবাক করার বিষয় হলো শুধু শিশুটিই নয়, সে মানুষটির শরীরেও একটি আঁচড়ও পর্যন্ত লাগেনি। শিশুটির সঙ্গে সঙ্গে উঠে নিজের পরিবারের কাছে দৌড়ে চলে যায়, কিন্তু লোকটি সেখানেই দাঁড়িয়ে থাকে। সে কিছুতেই বুঝতে পারছিল না তার সঙ্গে আসলে কি ঘটছে। সে শিশুটির নাম জিজ্ঞেস করার চেষ্টা করে, কিন্তু কেউই তার কথার উত্তর দেয় না। মনে হচ্ছিল সেখানে উপস্থিত কেউই তাকে দেখতে বা শুনতে পাচ্ছিল না। ঠিক তখনই সে পেছন থেকে একটি কণ্ঠস্বর শুনতে পায়। এখানে আমরা জানতে পারি যে এই লোকটির নাম ছিল কিম। কিম সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকায়। কিছু দূরে একজন লোক এবং একটি মেয়ে দাঁড়িয়ে মুচকি হাসছিল। তাদের মুখে ছিল এক অদ্ভুত শান্তি, যেন তারা আগেই জানতো এখন কি ঘটতে চলেছে। কিন্তু হঠাৎই কিমের চোখ নিচের দিকে যায় আর সে দৃশ্য দেখে তার হুঁশ উড়েই যায়, কারণ মাটিতে পড়েছিল তার নিজেরই নিথর দেহ। এইবার কিম সব বুঝতে পারে সে আর বেঁচে নেই, আর যাকে আমরা এখন দেখছি সে তার শরীর নয় বরং তার আত্মা ছিল। এরপর সেই দুরহস্যময় ব্যক্তি কিমের কাছে এগিয়ে আসে। মেয়েটি একটি বইয়ের মতো জিনিস বের করে কিমের জীবনের সমস্ত রেকর্ড পরীক্ষা করতে শুরু করে, কিন্তু রেকর্ড দেখা মাত্রই তার মুখের অভিব্যক্তি বদলে যায়। সে অনেক অবাক হয়ে বলে ওঠে, অসম্ভব, একটি প্যারাগন সোল। আসলে প্যারাগন সোল বলা হতো সেই সব আত্মাকে যারা সারা জীবনে কখনো কোনো বড় পাপ করেনি। হাজার হাজার আত্মার মধ্যে এমন আত্মা মাত্র একজনের মধ্যেই পাওয়া যেত। এরপর মেয়েটি কিমকে জানায় এখন তাকে পরকালীন জগতের কিছু কঠিন বিচার ও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এই সমস্ত পরীক্ষা তাকে 49 দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে। যদি সে সব পরীক্ষায় সফল হয় তাহলে তাকে দ্বিতীয় জীবন দেওয়া হবে, অর্থাৎ সে আবারও মানুষের জগতে ফিরে এসে নতুন জীবন লাভ করতে পারবে। কিন্তু যদি সে একটি পরীক্ষাতেও ব্যর্থ হয় তাহলে তার আত্মাকে চিরকালের জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই কথা শুনে কিম সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ সে এত তাড়াতাড়ি মরতে চায়নি। তার একটাই ইচ্ছা ছিল আর একবার তার মায়ের সঙ্গে দেখা করা। কিন্তু ঠিক তখনই আকাশে একটি বিশাল পোর্টাল খুলে যায় আর ঠিক পরের মুহূর্তেই কিমের আত্মাকে সে রহস্যময় অন্য জগতের দিকে টেনে নিয়ে যাওয়া হয়। এইবার কিমের সামনে শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর ও রহস্যময় যাত্রা, যেখানে তার ভাগ্য নির্ধারণ করবে মাত্র 49 দিনে সেই কঠিন পরীক্ষাগুলো। এখন কিম পৌঁছিয়ে গিয়েছে মৃত্যুর পরের জগতে। চারিদিকে অদ্ভুত এক কুয়াশা ছেয়ে আছে। হাজার হাজার আত্মা দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তার চারপাশে শুধু ভয়, কান্না আর চিৎকারের শব্দ। কিন্তু অন্য আত্মাদের মতো নয়, কিমকে এখানে বিশেষ সম্মানের সঙ্গে স্বাগতম জানানো হয়, কারণ সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একজন প্যারাগন। এখানে আমরা পরিচিত হই সে 3 জন গার্ডিয়ান অ্যাঞ্জেলের সঙ্গে, যারা কিমকে বিভিন্ন পরীক্ষা পার করতে সাহায্য করবে। প্রথম জনের নাম ছিল গ্যাংগ্রিম, সে এই 3 জনের নেতা। দ্বিতীয় জন হলো হিয়ন ম্যাক আর তৃতীয় জন হচ্ছে ডিওকোচুন। তাদের কাজ ছিল শত পূর্ণবান আত্মাদের বিচার পর্যায়ের মধ্য দিয়ে নিয়ে যাওয়া এবং তারা সফল হলে তাদের পূর্ণ জন্মের সুযোগ করে দেওয়া। কিন্তু কিছুক্ষণ পরে কিমকে তার প্রথম পরীক্ষার মুখোমুখি হতে হয়। সেই পরীক্ষার নাম ছিল হেল অব দ্য মার্ডার। এখানে সেই সব আত্মার বিচার করা হতো যাদের কারণে কোনো মানুষের মৃত্যু ঘটেছে। কিমকে একটি বিশাল আদালতে নিয়ে যাওয়া হয়, যেখানে বিচারকের সামনে বসেছিলেন মার্ডারের নেতা। চারপাশে ফুটন্ত লাভা জ্বলছিল আর সেই লাভার ভেতরে লক্ষ লক্ষ আত্মা যন্ত্রণায় চিৎকার করছিল। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে কিমের আত্মা একদমই কেঁপে ওঠে। ঠিক তখনই আদালতের উকিলরা কিমের বিরুদ্ধে অভিযোগ আনে। তারা জানায় বহু বছর আগে একটি জ্বলন্ত ভবনে কিমের এক সহকর্মী আটকা পড়েছিল। কিম চাইলে তাকে উদ্ধার করতে পারত, কিন্তু সে নিজের জীবন বাঁচাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিল, আর সেই কারণে তার সহকর্মীর মৃত্যু হয়। এই অভিযোগ শুনে পুরো আদালত নীরব হয়ে যায়। উকিলরা ক্রোধে চিৎকার করে বলে, এই আত্মাটি একজন খুনি, এই আত্মাকে সরাসরি লাভার নরকে নিক্ষেপ করা উচিত। কিন্তু ঠিক তখনই গ্যান্ড্রিম সামনে এগিয়ে আসে। সে বলে পুরো সত্য এখনো সামনে আসেনি। এরপর সেই রাতের প্রকৃত ঘটনা আদালতে দেখানো হয়। আসলে কিম তার সহকর্মীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু তার উপর বিশাল ধ্বংসস্তূপ পড়ে গিয়েছিল। কিম তাকে ছেড়ে যেতে চাচ্ছিল না। ঠিক তখনই ভবনের অন্য প্রান্ত থেকে সাহায্যের আর্তনাদ শোনা যায়। কিম এসে সহকর্মী নিজেই তাকে বলে, আমাকে ছেড়ে দাও, বাকিদের বাঁচাও। আর সেই মুহূর্তে কিম নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে 1 বা 2 জন নয়, মোট 8 জন মানুষের জীবন রক্ষা করেছিল। কিন্তু পরে যখন সে আবারও ফিরে আসে তখন সে তার সহকর্মীকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখন পর্যন্ত পুরো ভবনটি ধসে পড়েছিল।
গিয়েছিল। এরপর আদালত বুঝতে পারে যে কিম কোনো হত্যাকাণ্ড ঘটায়নি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত সে মানুষের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছে। ফলে কিম সফলভাবে তার প্রথম পরীক্ষাটি পাশ করে ফেলে। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কিম নিজেকে কিছুটা হালকা অনুভব করে, কিন্তু তার প্রকৃত পরীক্ষা তো এখনো শুরু মাত্র। এরপর তিনজন গার্ডিয়ান অ্যাঞ্জেল কিমকে নিয়ে দ্বিতীয় পরীক্ষার উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পর তারা একটি বিশাল অন্ধকার নদীর কাছে গিয়ে পৌঁছায়। সেই নদীর কালো পানির ওপর ভেসে বেড়াচ্ছিল হাজার হাজার ভাঙা নৌকা, আর পুরো জায়গাটিকে ঘিরে ছিল এক ভয়ঙ্কর অশুভ নীরবতা, আর আকাশ পুরো রক্তলাল রঙে ঢেকে গিয়েছিল। আর এই জায়গার নাম ছিল হেল অব এন্ডোলেন্স। এখানে সেই সব মানুষের বিচার করা হতো যারা নিজেদের জীবন নষ্ট করেছে, নিজেদের দায়িত্ব থেকে পালিয়েছে, অথবা শুধু নিজের স্বার্থের জন্য জীবন কাটিয়েছে। নদী পার হওয়ার সময় কিম প্রথমবারের মতো গার্ডিয়ানদের একটি প্রশ্ন করে। সে বলে, তোমরা আমাকে এত সাহায্য করছো কেন? তখন ডিকোচন হালকা করে হাসে আর প্রথমবারের মতো তাদের মিশনের আসল সত্য প্রকাশ করে। সে জানায়, যদি এই তিনজন গার্ডিয়ান সফলভাবে 49 প্যারাগন সোলকে পূর্ণ জন্মের সুযোগ করে দিতে পারে, তাহলে তারাও আবার মানুষের পৃথিবীতে জন্ম নেওয়ার সুযোগ পাবে। আর কিম ছিল তাদের 48তম কেস, অর্থাৎ তারা নিজেদের লক্ষ্যের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল কিম নিজেই পূর্ণজন্ম নিতে চাচ্ছিল না। কিম শান্ত গলায় বলে, আমি আর ফিরে যেতে চাই না, জীবনে যা করার ছিল আমি সব করে ফেলেছি। কিন্তু গ্যাংরিম তাকে থামিয়ে দেয়। সে বলে, এই সিদ্ধান্ত তোমার নয়, তোমার ভাগ্যের বিচার করার অধিকার শুধু রাজা ইমরার। কিছুক্ষণ পর চারজন দ্বিতীয় পরীক্ষার আদালতে পৌঁছে যায়। এই আদালত প্রথম আদালতের চেয়ে বেশি অদ্ভুত ছিল। পুরো আদালতটি পানির উপর নির্মিত ছিল, আর তার নিচে গভীর সমুদ্রে হাজার হাজার আত্মা ডুবে যাচ্ছিল। এরপর আবির্ভূত হয় একজন দেবীর। তার সামনে কিমের পুরো জীবন চিত্র ভেসে ওঠে। দেখানো হয় সে কিভাবে দিনরাত একজন ফায়ার ফাইটার হিসেবে কাজ করছে, কিভাবে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে অসংখ্য মানুষকে উদ্ধার করছে, আর কিভাবে সে কখনই নিজের জন্য কিছু চায়নি। এইসব কিছু দেখে দেবী খুবই মুগ্ধ হন। কিন্তু ঠিক তখনই উকিল একটি নতুন অভিযোগ উত্থাপন করে। সে বলে, কিম সারা জীবন শুধু টাকার পেছনে ছুটেছে, সে কখনো বিশ্রাম নেওয়াকে গুরুত্বপূর্ণ মনে করেনি, সে ছিল লোভী। এই অভিযোগ শোনা মাত্র আদালতের পরিবেশ বদলে যায়। পরের মুহূর্তে কিম যে কাঠের প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে ছিল সেটি ভেঙে পড়তে শুরু করে। ধীরে ধীরে সে পেছনের দিকে সরে গিয়ে গভীর পানির মধ্যে পড়ে যেতে থাকে। নিচে অপেক্ষা করছিল ভয়ঙ্কর সব সমুদ্রের দানব, যারা এই পরীক্ষায় ব্যর্থ হওয়া আত্মাগুলোকে নির্মমভাবে ছিঁড়ে খাচ্ছিল। প্রথমবারের মতো কিম সত্যিকারের ভয় অনুভব করে। তার মনে হতে থাকে হয়তো এটাই তার শেষ মুহূর্ত। ঠিক তখনই ম্যাক আর ডিওকোচুন তাকে দ্রুত ধরে ফেলে। গাংরিম আদালতের দিকে তাকিয়ে জোর করে বলে, হ্যাঁ, কিম অনেক টাকা উপার্জন করেছিল, কিন্তু নিজের জন্য নয়। তার মা অসুস্থ ছিলেন, তার ছোট ভাই পড়াশোনা করতে চেয়েছিল, আর তার পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধেই ছিল। এরপর কিমের জীবনের সবচেয়ে বেদনাদায়ক সত্য সামনে আসে। দেখানো হয় কিভাবে সে নিজে না খেয়েও প্রতি মাসে বাড়িতে টাকা পাঠাতো, কিভাবে নিজের কোনো স্বপ্ন পূরণ না করে সে তার ছোট ভাইয়ের পড়াশোনার খরচ চালাচ্ছিল, কিভাবে সে নিজের সুখ বিসর্জন দিয়ে সে শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে গিয়েছিল। আর সে সত্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে আদালতের পরিবেশ আবারও বদলাতে শুরু করে। কিমের বিরুদ্ধে আনা অভিযোগ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকে, আর দ্বিতীয় পরীক্ষার ফলাফল কোন দিকে যাবে তা নিয়ে সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করতে থাকে। গাংরিম বলেন, যে মানুষ সারা জীবন অন্যদের জন্য বেঁচেছে তাকে লোভী বলা যায় না। আর এভাবেই কিম দ্বিতীয় পরীক্ষাটি পাশ করে ফেলে। কিন্তু সেখানে উপস্থিত চারজন কেউই বুঝতে পারেননি যে সামনে যা ঘটতে যাচ্ছে তা শুধু কিমের জন্য নয়, বরং এই তিনজন গর্ডেরও ভাগ্য চিরতরে বদলে যাবে। দ্বিতীয় ট্রায়াল শেষ হওয়ার পর তারা পরবর্তী পথের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু এইবার পরিবেশটা ছিল আগের চেয়ে একেবারেই আলাদা। এটি ছিল হেল অব দ্য ডিসেন্ট, অর্থাৎ প্রতারণা ও মিথ্যার নরক। এরপর দলটি দ্রুত সেই নৌকায় উঠে যা তাদের পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে। কিন্তু আনন্দ করার আগেই তারা বুঝতে পারে যে কিছু ভয়ঙ্কর দানব তাদের পিছু নিয়েছে। দলটি সঙ্গে সঙ্গে অস্ত্র হাতে নিয়ে প্রতিরক্ষা শুরু করে। তারা অনেক শত্রুকে আঘাত করে এবং টুকরো টুকরো করে ফেলতে সক্ষম হয়। কিন্তু এক পর্যায়ে ক্যাপ্টেন জাহাজ থেকে পড়ে যায় এবং কোনো মতো ঝুলে থাকে। ম্যাক তখন একাই জাহাজ রক্ষা করতে বাধ্য হয় যাতে তার নেতা আবারও উঠে আসার সুযোগ পায়। শেষ মুহূর্তে ম্যাক একটি বিশাল পাথরের স্তম্ভে আঘাত করে, যার ফলে চারপাশের পাথর ধসে পড়ে এবং শেষ পর্যন্ত তারা দানবের তাড়া থেকে মুক্তি পায়। পরে জানা যায় এইসব ঘটনার মূল কারণ হলো কিমের পরিবারের একজন সদস্য মারা গিয়েছে এবং সে এখন প্রতিশোধ পরায়ণ আত্মায় পরিণত হয়েছে। ভবিষ্যতে এমন আক্রমণ বন্ধ করতে গ্যাংরিম সিদ্ধান্ত নেয় কিমের পরিবারের কাছে গিয়ে সত্যটা খুঁজে বের করবে। সে তখন তার দলের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সে কিমের বাড়িতে যায় এবং দেখে তার মা এখনো জীবিত। এতে স্পষ্ট হয়ে যায় যে কিমের ভাই সুই মারা গিয়েছে এবং প্রতিশোধ পরায়ণ আত্মায় পরিণত হয়েছে। এরপর গ্যাংরিং সে আত্মাকে ধরার জন্য তার শক্তি ব্যবহার করে, কিন্তু তাকে
কোনো কিছু জিজ্ঞেস করার আগে অন্ধকার শক্তির আত্মা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর গ্যাংরিম তাকে তাড়া করে। গ্যাংরিম তার অস্ত্র দিয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু আত্মাটি বারবার আক্রমণ এড়িয়ে যায়। শেষ পর্যন্ত দুজনের মধ্যে প্রচন্ড সংঘর্ষণ হয় এবং আত্মাটি গ্যাংরিমকে আহত করে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। গ্যাংরিম মরিয়া হয়ে চারপাশে খুঁজতে থাকে। এরপর সে তার শক্তি ব্যবহার করে একটি সামরিক ঘাঁটিতে পৌঁছায়, যেখানে সে কিছু সৈনিককে সুসম্পর্কে কথা বলতে শোনে এবং তাকে পালাতক হিসেবে উল্লেখ করতে দেখে। আরো ভয়ঙ্কর সত্য হলো ক্যাপ্টেন এবং তার এক যোদ্ধা স্পষ্টতই কোনো বড় গোপন বিষয় লুকিয়ে রাখছে, যার ফলে গ্যাংরিম সেনাবাহিনীর একজন কর্নেলের ছদ্মবেশ ধারণ করে ক্যাপ্টেনকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সুকে হত্যার অভিযোগ তোলে। আশ্চর্যের বিষয় হলো ভয়ে ক্যাপ্টেন উল্টো গ্যাংরিমকে ব্ল্যাকমেল করতে শুরু করে, যা নিশ্চিত করে যে সুয়ের মৃত্যুর পেছনে তারও হাত রয়েছে। অন্যদিকে কিমকে প্রতারণা দেবীর সামনে হাজির করা হয়। দেবী তাকে অভিযুক্ত করেন যে সে তার এক সহকর্মীর নামে অসংখ্য ভুয়া চিঠি লিখেছেন, যাকে সে জীবিত অবস্থায় বাঁচাতে পারেননি। পরে সেই চিঠিগুলো সহকর্মীর মেয়ের কাছে পৌঁছিয়ে দেয় এবং নিজেকে তার বাবার পরিচয়ে পরিচিত করায়। দেবী সঙ্গে সঙ্গে কিমকে বেঁধে ফেলার নির্দেশ দেয় এবং শাস্তি হিসেবে তার জিহবা কেটে ফেলার প্রস্তুতি নেওয়া হয়। সৌভাগ্যবশত গ্যাংরিম টেলিপ্যাথির মাধ্যমে তার দলের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় এবং কিমের পক্ষে নিয়ে যুক্তি উপস্থাপন করে। সেখানে আমরা জানতে পারি কিম নিজের মায়ের কাছেও বহু ভুয়া চিঠি লিখেছিল, যেখানে সে দাবি করত যে তার জীবন খুব সুখের এবং সে প্রচুর ধনী হয়ে গিয়েছে। গ্যাংরিম ব্যাখ্যা করে যে এইসব মিথ্যার উদ্দেশ্য কাউকে ক্ষতি করা নয়, বরং প্রিয়জনদের এমন এক আশা দেওয়া যা বাস্তবতা তাদের দিতে পারছে না। সে চেয়েছিল তাদের বেঁচে থাকার কারণ জোগাতে। দেখা যায় নিজের বাবার মৃত্যুর পর ছোট মেয়েটি সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল। প্রতিদিন সে বাবার জন্য কাঁদতো এবং বিশ্বাস করত যে একদিন তার বাবা ফিরে আসবে। কিম যখন সে শিশুটির অবস্থান দেখেছিল তখন তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল অন্তত কিছুদিনের জন্য হলেও মেয়েটির মুখে হাসি ফিরিয়ে আনবে। বছরের পর বছর ধরে সে নিজের হাতে চিঠি লিখেছে, জন্মদিনের উপহার পাঠিয়েছে, পরীক্ষায় ভালো ফল করলে আনন্দ জানিয়েছে। সে কখনো নিজের কোনো লাভের জন্য এই কাজ করেনি, বরং সে একজন মৃত বন্ধুর শেষ দায়িত্ব পালন করার চেষ্টা করেছিল। আদালতের সবাই নীরবে এই দৃশ্য দেখতে থাকে। কিমের উদ্দেশ্য যে নিঃস্বার্থ ছিল তা বুঝতে পেরে দেবী তাকে ক্ষমা করে দেন। বিচার শেষে গ্যাংরিম কিমকে মিথ্যা বলে জানায় যে তার পরিবারের সবাই ভালো আছে, কিন্তু পরে সে তার দলকে কিমের ভাই সম্পর্কে ভয়ঙ্কর সত্য জানায়। এরপর গ্যাংরিম সময়ের পেছনে ফিরে যায় সুর মৃত্যুর রাতে আসলে কি ঘটেছিল তা দেখার জন্য। সেখানে সে আবিষ্কার করে যে তার সহযোদ্ধা, যার নাম ছিল ডং, অসাবধানতাবশত সেফটি লক খুলে ফেলেছিল এবং ভুলবশত সুকে গুলি করে ফেলেছিল। ডং সঙ্গে সঙ্গে তাদের ক্যাপ্টেনকে খবর দেয়, কিন্তু আহত মানুষটিকে বাঁচানোর চেষ্টা না করে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে সুকে মাটি চাপা দিয়ে প্রমাণ লুকিয়ে ফেলবে, যাতে তার পদোন্নতি নষ্ট না হয়ে যায়। সুয়ের দেহের দিকে তাকিয়ে গ্যাংরিম বুঝতে পারে লোকটি তখনও পুরোপুরি মারা যায়নি। এই দৃশ্য তাকে নিজের অতীতে সে ভয়াবহ স্মৃতির কথা মনে করিয়ে দেয়, যখন তার বাবাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। একই সময়ে কিম পৌঁছিয়ে যায় অবিচারের নরকে। এখানে যারা অন্যদের সাহায্য করতে ব্যর্থ হয়েছে তাদের শাস্তি হিসেবে বছরের পর বছর বরফের মধ্যে জমিয়ে রাখা হয়। তবে কিম একজন ফায়ার ফাইটার হওয়ায় তাকে এখানে বিচার করা হয় না, বরং পরবর্তী গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কেবল কারে যাত্রার সময় প্রকাশ পায় যে দলের নেতা গ্যাংরিম ছাড়া অন্য সব গার্ডদের স্মৃতি মুছে ফেলা হয়েছে। ম্যাক তার সহকর্মীকে আরো কিছু প্রকাশ করতে বাধা দিতে চেয়েছিল, কিন্তু ভুলবশত সে কিমকে বলে ফেলে যে প্রতিশোধ পরায়ণ আত্মাটি আসলে তার নিজের ভাইয়েরই। তো জানার পর কিমের মানসিক অবস্থা ভেঙে পড়ে, তার আবেগ পুরো জগৎকে কাঁপিয়ে তোলে এবং কেবল কারটি ভেঙে পড়া উপক্রম হয়। তবে শেষ মুহূর্তে সে নিজেকে সামলে নেয় এবং উল্টো তার গার্ডদের সাহায্য করার প্রস্তাব দেয়। তিনজন অবশেষে বিশ্বাসঘাতকতার নরকে পৌঁছায়। সেখানে এক সুন্দরী দেবী বিচার করেন তাদের, যারা নিজেদের প্রিয়জনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শাস্তি হিসাবে অপরাধীদের আয়নার ভেতরে বন্দী করা হয় এবং সেই আয়নাগুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু জীবন দশায় কিম কখনো কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, তাই সে নিরাপদে সে পরীক্ষাও অতিক্রম করে। এদিকে গ্যাংরিম একটি নাইট ক্লাবে প্রতিশোধ পরায়ণ আত্মা সুকে খুঁজে পায়। সেখানে সু তাদেরই এক সৈনিককে হত্যা করার চেষ্টা করছিল, যে তাকে জীবন্ত কবর দিতে সাহায্য করেছিল। গ্যাংরিম সঙ্গে সঙ্গে তার পিছু নেয়। দুজন আকাশে উঠতে উঠতে পুরো শহর জুড়ে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে দেয়। অবশেষে গ্যাংরিম একটি ফাঁদ পেতে জাদুকরি দড়ির সাহায্যে সুকে একটি ভবনের সঙ্গে বেঁধে ফেলতে সক্ষম হয়। সে সুকে বোঝানোর চেষ্টা করে যে পুনর্জন্ম লাভ করতে হলে তাকে তার হত্যাকারীকে ক্ষমা করতে হবে, না হলে তার আত্মা চিরতরে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই কথা শুনে সুয়ের মনে আরো গভীরভাবে ফিরে আসে সেই ভয়ঙ্কর স্মৃতি, যখন তাকে জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল। তার সবচেয়ে কাছের বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সে প্রচন্ড রাগে চিৎকার করে ওঠে এবং বিশাল এক শক্তি ব্যবহার করে
করে নিজেকে মুক্ত করে ফেলে। অন্যদিকে অতিরিক্ত মদ্যপানের পর ডং এবং নিজের অপরাধবোধ সহ্য করতে না পেরে অবশেষে সুয়ের মায়ের কাছে তার বন্ধুর মৃতদেহর অবস্থান জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সুয়ের মায়ের কাছে একটি মানচিত্র দেখায়। এই মানচিত্রের মাধ্যমে যে সুয়ের মৃতদেহ কোথায় রাখা হয়েছে সেটাই জানায়। সুয়ের মা মানচিত্র খুলে শেষ পর্যন্ত তার ছোট ছেলের কবরের অবস্থান জানতে পারে। আর সুয়ের আত্মা নীরবে সবকিছু দেখছিল তার মায়ের পেছনে দাঁড়িয়ে থেকে। এরপর সুয়ের আত্মা গাংরিমের কাছে যায় এবং জানায় ডং এর অনুতাপ দেখে সে তাকে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর সু অনুরোধ করে যেন গাংরিম এক মাধ্যম হিসেবে কাজ করে, যাতে সে ডং এর সাথে শেষবারের মতো কথা বলতে পারে এবং প্রতিশ্রুতি দেয় যে এরপর সে সব বিচার গ্রহণ করবে। আত্মাটি গাংরিমের মাধ্যমে কথা বলে ডংকে জানায় যে সে তাকে ক্ষমা করে দিয়েছে এবং অতীতের জন্য আর নতুন করে চোখের পানি যেন সে না ফেলে। অন্যদিকে কিম ইতিমধ্যে সহিংসতার নরকে পৌঁছিয়ে যায় এবং সেখানে একটি বিশাল গর্ত দেখে, যেখানে নেমে তাদের পরবর্তী বিচার শুরু করতে হবে। সে বিশাল গর্তে সে পড়ে যায় এবং একটি বড় পাথরের সাথে সে ধাক্কা খায়, কিন্তু ম্যাক তার সঙ্গীকে ধরে ফেলতে সক্ষম হয় এবং কিমের পাশে নিরাপদে নেমে আসে। তবে কিম হঠাৎ পিছলে গিয়ে তাদের দুজনকে ধাক্কা দিয়ে ফেলে, ফলে তারা আবারও নিচের দিকে পড়তে শুরু করে। শেষ মুহূর্তে ম্যাক দ্রুত এগিয়ে এসে তাদের ধরার চেষ্টা করে, আর কিম সে মেয়েটিকে ধরে আগের মতনই তাকে বাঁচানোর চেষ্টা করে। আশ্চর্যজনক ভাবে ঠিক শেষ মুহূর্তে এসে তারা এখান থেকে বের হতে সক্ষম হয়ে যায় এবং তারা সহিংসতার নরকে পৌঁছিয়ে যায়। এরপর সহিংসতার বিচার শুরু হয় এবং বিচারকরা কিমকে তার উচ্চ বিদ্যালয়ের ছোট ভাইকে মারধরের অভিযোগে অভিযুক্ত করেন। এটি বিশেষভাবে ক্ষমা করার অযোগ্য হিসেবে বিবেচিত হয়, কারণ সেই সময় তার ভাই অপুষ্টিতে ভুগছিল আর তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। কিম কখনোই সেই ঘটনার জন্য ক্ষমা চায়, বরং পরের দিনই সে বাড়ি ছেড়ে চলে যায় এবং আর কখনোই ফিরে আসেনি। বিচারকরা দ্রুত সিদ্ধান্ত নেয় যে সে নিজের পরিবারের বিরুদ্ধে সহিংসতা করেছে, এই জন্য সে দোষী এবং তাকে এমন এক গর্তে পাঠানোর পরিকল্পনা করা হয় যেখানে দোষীরা ক্রমাগত পাথরের আঘাতে শাস্তি পায়। এই সময় হঠাৎ করে ডোকোজুন বিচারকের রায় স্থগিত করতে বলেন এবং শেষ বিচারকে আগেরটির সাথে একসাথে বিবেচনা করার অনুরোধ করেন, কারণ দুটো ঘটনা গভীরভাবে সম্পর্কিত। তবে এটি ছিল তাদের জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, কারণ যদি কিম শেষ বিচারে দোষী প্রমাণিত হয় তাহলে গার্ডদের পরকালের ক্ষমতা হারাতে হবে। এরপর ধীরে ধীরে সত্য প্রকাশ পায় সে রাতের ঘটনার। সু ঘুম থেকে উঠে দেখে তার ভাই মায়ের পাশে হাঁটু গেড়ে বসে আছে এবং সে জানতে চায় কি হচ্ছে। এরপর সে আবিষ্কার করে যে কিম তার অসুস্থ মাকে বালিশ দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করছিল। সু সঙ্গে সঙ্গে তাকে থামানোর চেষ্টা করে এবং সেই সংঘর্ষে কিম রেগে গিয়ে ছোট ভাইকে আবারও আঘাত করতে শুরু করে। পরে জানা যায় সেই সময় কিম সম্পূর্ণ হতাশে ভেঙে পড়েছিল। তাদের পরিবার ছিল চরম দরিদ্র এবং মা ছিল গুরুতর অসুস্থ। তার মনে হচ্ছিল কেবল মৃত্যুই তাদের কষ্ট শেষ করতে পারে, এই কারণে সে এমন কাজ করেছিল এবং পরে অপরাধবোধে ভেঙে পড়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় আর কখনোই ফিরে আসেনি। এটি শোনার পর গার্ডরা হতাশ হয়ে পড়ে। তারা বুঝতে পারে শেষ বিচার হলো পারিবারিক কর্তব্য লঙ্ঘন। তাদের জন্য প্রায় অসম্ভব এক পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। একই সময় গ্যাংরিম সুকের আত্মাকে তার নিজের দেহের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে আত্মাটি অবশেষে পুনর্জন্মের পথে যেতে পারে। তারা যখন সামরিক ক্যাম্পে পৌঁছায় সু অবাক হয়ে দেখে তার মা সেখানে আছে। সৈন্যদের কাছে অনুরোধ করছে যেন তারা তার ছেলের কবরটা তাকে দেখায়, কিন্তু সেনাবাহিনীর ক্যাপ্টেন এটি দেখে দ্রুতই সেখানে ছুটে আসে। তার হাতে থাকা কাগজপত্র ছিঁড়ে ফেলে এবং তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, যার ফলে অতিরিক্ত ধাক্কায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সু দেখে যে তার মাকে তার খুনিরা আক্রমণ করছে এবং সে প্রচন্ড রেগে ওঠে। সে দ্রুত আবারও সে প্রতিশোধ পরায়ণ আত্মায় পরিণত হয়ে যায়। সে নিজেকে বাঁধন থেকে মুক্ত করে এবং অসাধারণ শক্তিতে গ্যাংরিমকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। সুয়ের রাগ এতটাই প্রবল হয়ে উঠে যে সে একটি বিশাল ঘূর্ণিঝড়ে পরিণত হয়, চারপাশের সব সৈন্যকে গ্রাস করে এবং পরলোকের দিকে একটি পোর্টাল খুলে দেয়। প্রতিশোধ পরায়ণ আত্মাটি সবকিছু ছুঁড়ে ফেলে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ শুরু করে আর গ্যাংরিম মরিয়া হয়ে সবাইকে বাঁচানোর চেষ্টা করে। সৌভাগ্যবশত ম্যাক সে পোর্টালের মাধ্যমে জীবিত জগতে প্রবেশ করতে সক্ষম হয় এবং সুয়ের দিকে আক্রমণ চালায়। একটি বিশাল মূর্তি ভেঙে তাকে কিছুক্ষণ স্তব্ধ করে দেয়। সেই সুযোগে গ্যাংরিমও ভেতরে প্রবেশ করে এবং জাদুকরী দড়ি ব্যবহার করে সুকে আটকে ফেলে এবং শেষ পর্যন্ত তার তাণ্ডব থামায়। অন্যদিকে কিমের বিচার শুরু হয়, যেখানে স্বয়ং যমদূত নিজে এই মামলার বিচারক হিসেবে উপস্থিত হন। তিনি তাকে অভিযুক্ত করেন তার নিজের মাকে হত্যা করার চেষ্টা করায় এবং খুব খারাপ সময় তার অসহায় ভাইকে মারধর করার জন্য। যমদূত আরো প্রকাশ করেন যে কিমের মা আসলে জানতেন তার ছেলে তাকে হত্যার চেষ্টা করছিল, কিন্তু তিনি তা লুকিয়ে রেখেছিলেন এবং নিজের হৃদয়ে সেই
কষ্ট বহন করে গিয়েছেন, যা কিমের অপরাধকে আরো গুরুতর করে তোলে। রাজা ঘোষণা করেন যে কিম চিরকাল এই নরকে শাস্তি পাবে, কারণ সে নিজের সবচেয়ে বড় পাপ করার চেষ্টা করেছে। যে মা তাকে জীবন দিয়েছিল সে মাকে হত্যা করার চেষ্টা করেছিল। হঠাৎ করে কিমের দাঁড়িয়ে থাকা জায়গাটি কেঁপে ওঠে এবং এক কণ্ঠস্বর কিমের মায়ের সঙ্গে কথা বলতে শুরু করে। আর এটি ছিল গ্যাংগ্রিমের শক্তি, যার মাধ্যমে সে স্বপ্নের মধ্যে সুকে মায়ের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছিল। সু মাকে জানায় যে সে রাতের পর থেকে কিম 15 বছর ধরে নিরলস ভাবে কাজ করেছে শুধুমাত্র তাদের সাহায্য করার জন্য, আর সে সবসময় অপরাধ বোধে ভুগেছিল। আশ্চর্যজনক ভাবে মা জানায় যে তিনি অনেক আগেই তার ছেলেকে ক্ষমা করে দিয়েছিলেন এবং নিজের অক্ষমতার জন্য দুঃখ প্রকাশ করে, কারণ তিনি সন্তানদের ভালোভাবে লালন পালন করতে পারেননি। কিম এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে, আর যমদূত তাদের পারিবারিক ভালোবাসায় গভীরভাবে প্রভাবিত হয়। তিনি সিদ্ধান্ত নেন যে কিমকে আর দোষী সাব্যস্ত করা যাবে না, কারণ ভুক্তভোগী অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছে। ফলে কিম পুনর্জন্মের সুযোগ পায়। কিম তার গার্ডের সামনে মাথা নত করে সবাইকে ধন্যবাদ জানায়, কারণ তারা কিমকে অনেক সাহায্য করেছে। এবং ধীরে ধীরে কিম উজ্জ্বল আলোতে অদৃশ্য হয়ে যায়। এদিকে কিমের ভাই সুয়ের আত্মা মুক্তি পেয়ে গিয়েছিল, সে এখন পরকালে চলে এসেছে। এখন গাংগ্রিম সিদ্ধান্ত নেয় সুকে 49তম পুনর্জন্ম হিসেবে নিয়ে আসার, যাতে তারা তাদের চুক্তি অনুযায়ী যমদূতকে সাহায্য করতে পারে এবং নিজেরাও পুনর্জন্ম লাভ করতে পারে। দলটি তখন বহু দানবের সামনে নরকে প্রবেশ করে এবং যমদূতের দিকে যাওয়ার জন্য শত্রুদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। আর এভাবেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। মনে রাখবেন, জীবনে যত বড় ভুলই হোক না কেন, অনুশোচনা এবং ভালো কাজের মাধ্যমে নতুন করে শুরু করার সুযোগ সবসময় থাকে। আর ক্ষমা এমন একটি শক্তি যা সবসময় গভীর ক্ষত সারিয়ে দিতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রিয় মানুষদের মূল্য দিতে কখনো ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, হয়তো নতুন কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।